স্বাগত একাত্তরের খেলা যোগের সাথে আছে আমি কোহিনুর কণা। আশা দেখি আরো একবার আমরা সবাই নিরাশ হয়েছি, হেরে গেছে বাংলাদেশ। কেন হেরে গেল বা কি এমন ঘটনা ঘটলো যেখানে জয়ের দ্বার প্রান্তে থেকেও বাংলাদেশকে আসলে ফিরে আসতে হয়েছে, সেসব নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া বিশ্লেষক দেব চৌধুরী। শুভ সকাল। একটু তার আগের ম্যাচের একটু কথা বলতে চাই। আকবর আলী বলছিলেন ওই দিনের ম্যাচ শেষে ভারতের বিপক্ষে যে সুপার ওভারটা হলো, যে শেষ 20 মিনিট কি হয়েছে তিনি এখনো মনে করতে পারছেন না। গতকাল আসলে কি হয়েছিল? ধন্যবাদ কণা। সাত সকালে আপনি আমি দুজনই আসলে ব্লু বা নিয়ার ব্লু পরে দুঃখের এসেছি। রং নাকি দুঃখের ব্লু? রং নাকি নীল হয়, কিভাবে মিলে গেল বুঝলাম না। আসলে বাংলাদেশ ক্রিকেটে বা যে কোনো দেশের ক্রিকেটেই বা যে কোনো কিছুতে সোশ্যালি একটা লেগাসি বলে একটা ব্যাপার থাকে যেটা ক্যারি অন করা হয়। কিন্তু পজিটিভ ওয়েতে। বাংলাদেশ ক্রিকেটের লেগাসিটা কিন্তু এরকম যে আমাদের জাকের আলিয়ারা যেভাবে ফেল করবে, আমাদের তাওহিদ হৃদয়রা যেভাবে ফেল করবে, শামীম পাটোয়ারিরা যেভাবে ফেল করবে, পরেরগুলো এক্স্যাক্টলি একই ভঙ্গিতে একইভাবে গিয়ে ফেল করবে। এর আগে ফেল করে এসেছেন মাহমুদুল্লাহ, রিয়াদ, মুশফিকরা 2 বলে 3 রানের ইকুয়েশন মিলাতে পারেন নাই। আপনি যেহেতু প্রিভিয়াসের কথাটা বললেন এই কারণে ট্র্যাক রেকর্ডের ধরে আমি বললাম। সো এটা একটা ট্রেন্ড। ওই যে লাস্ট 20 মিনিট কি হয়েছে ক্যাপ্টেন মনে করতে পারছেন না, ওই শর্ট টাইম মেমোরি লসের যে ব্যাপারটা, তো আমার মনে হয় যে এটা সবার মধ্যেই কম বেশি আছে। যে ক্রিকেটিং ইন্টেলিজেন্স বলতে যেটা বোঝায়, আনফর্চুনেটলি আমাদের দেশের বেশিরভাগ ক্রিকেটারের এই ক্রিকেটিং ইন্টেলিজেন্সের জায়গাটায় বড় রকমের ঘাটতি আছে। এবং এই ধরনের ইন্টেলিজেন্স দিয়ে বা আইকিউ লেভেল দিয়ে আপনি আসলে ক্রিকেটটা খেলে যাবেন, ন্যাশনাল টিমে খেলবেন, ঘরবাড়ি হবে, দেশের বাড়িতে 4 বিঘা জমি হবে, ঢাকায় একটা ফ্ল্যাট হবে, একটা এসইউভি গাড়ি হবে, এগুলো আপনার হবে। দেশের ক্রিকেটের তাতে কোনো লাভ হবে না। কারণ হচ্ছে কি, এইখানে যারা ক্রিকেটটা খেলছেন, আমি 10-12 বছর দেখেছি, তো খুবই দুঃখজনক ব্যাপার হচ্ছে যে ক্রিকেট ব্যাপারটা কি বেশিরভাগ ক্রিকেটার এটা বুঝে না। সে 4 ছক্কা মারতে পারে, ব্যাট করতে পারে, ইয়র্কার মারতে পারে, বোলিং করতে পারে, কিন্তু ক্রিকেট ব্যাপারটা কি, ওই যে বলা হয় না ক্রিকেট ইটস মোর লাইক এ মেন্টাল গেম, ওই মেন্টাল অ্যাডাপ্টেবিলিটি ক্রিকেটের সঙ্গে বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটারের নাই। জিসান আলমের কথা সবাই বলছে, আমরা জানি তিনি খুবই লাকি, কারণ তার বাবা একজন ক্রিকেটার ছিলেন। মানে জিনগত একটা ব্যাপার কাজ করে, আমরা সবসময় জানি। তিনি কাল আসলে যে কাজটা করলেন, আমরা সবসময় জিশানকে নিয়ে, মানে রিসেন্টলি আমরা জিশানকে একটু বোধহয় ওভারেটই করে ফেলছি, বা হচ্ছে আমরা বলছি যে তিনি নেক্সট স্টার হতে পারেন। সেই জায়গায় তিনি গতকাল এমন একটা সিচুয়েশনে যেভাবে আসলে তিনি ব্যাট চালিয়েছেনই বলবো, আসলে তার কাছে তো চালানোই মনে হচ্ছে। এর আগের দিন আমরা রাব্বিকে দেখেছি 1 রান হলে ম্যাচ জিতে যায়, সেখানেও তিনি আসলে ব্যাট চালানোর চেষ্টা করেছেন। মানে লাস্ট বলে ছক্কা মারার একটা ব্যাপার যে থাকে, সেরকম একটা জিনিস। এইটা কেন, মানে তার তো আসলে এই বিষয়টা, মানে অ্যাডাপ্টিবিলিটিটা একটু থাকা উচিত ছিল। দেখেন, আপনার রোহান গাভাস্কার আপনার সুনীল গাভাস্কারের ছেলে ছিল, হ্যাঁ, রজার বিনির ছেলে ছিল স্টুয়ার্ট বিনি। সো আবার উল্টো উদাহরণ আছে। সো বাবা ক্রিকেটার হলে আরেকজন ক্রিকেটার ক্রিকেট খেলতে গিয়ে ভালো আইকিউর পরিচয় দেবেন সেটা না। বাট জিসান আলমের যে ব্যাপারটা, যে তাকে বড় প্লেয়ার বা নেক্সট সুপারস্টার হিসেবে কারা রেট করে আমি জানি না, আমি করি না। তাকে আমার জাস্ট আনাদার বিলো স্ট্যান্ডার্ড ক্রিকেটার মনে হয়। যে ওই যে ক্রিকেটিং আইকিউ বললাম আমি, 4 ছক্কা মারতে পারে, বড় শট খেলতে পারে, কিন্তু ক্রিকেট খেলাটা কি এটা সে বোঝে না। দ্বিতীয় যে বিষয়টা, মানে এটা শুনতে খারাপ লাগবে, রিয়েলিটি হচ্ছে যে আপনি তার কথাবার্তা শুনবেন, তার কথাবার্তা শুনলে আপনার তাকে মনে হবে ওপেন করে তো যে সে বোধহয় রোহিত শর্মা লেভেলে পৌঁছে গেছে। সেটাই বললাম, তার অ্যাপ্রোচ মাঠে, ওই আমাদের এক সহকর্মী ছিলেন আরিফিন ভাই, আমারও 71 টিভিতেই কাজ করতেন। আরিফিন ভাই একটা কথা বলতেন যে টোর উপরে হাঁটে, প্লেয়াররা ন্যাশনাল টিমে টোরে চলে আসলে আমরা তো সহজভাবে হাঁটি না, এরা টোর উপরে হাঁটে। তো জিসান আলমরা হচ্ছে এখন টোর উপরে হাঁটে। সো আপনি যখন বড় কিছু অ্যাচিভ করার আগেই স্টারডম এনজয় করা শুরু করবেন, ওই উন্মুক চাঁদের মতো, তখন যে অবস্থা হবে আপনাদের, মানে পার্টিকুলার কিছু ব্যতিক্রম ছাড়া এই ধরনের ক্রিকেটারদের বেশিরভাগ ক্ষেত্রে ওই ডাউনফলটা সময়ের ব্যাপার মাত্র। আমি কথাটা এই জন্য বললাম না, এই যে একজন প্লেয়ার উইকেটে যাচ্ছেন, আপনি একটা ওয়াইড 5 রান পেয়েছেন, আপনার এখনো 4টা বল বাকি আছে, 4টা বলে যদি আপনি 4টা রানও করেন তাও আপনার 10 রান হয়। আমি বেসিক ক্রিকেটের কথা বলছি। সুপার ওভারে 10 রান অনেক হিউজ প্রেসার, কারণ আপনি 125 করতে গিয়ে গুবলেট পাকায় ফেলছেন। সেই ক্ষেত্রে সুপার ওভারে যদি 10টা 12টা আপনি 6 মারতে পারেন, আপনি যদি লাস্ট বলে গিয়ে একটা 6 মারেন, ম্যাচ ইজ অলমোস্ট ডান। সো হয় কি, এই যে ক্রিকেটীয় বুদ্ধিমত্তা, আমি জানি না এটা বলা উচিত হবে কিনা, যে আমাদের দেশের মানুষের গড় আইকিউ তো 74.সামথিং বা 75। এটা হচ্ছে আসলে, এটা হচ্ছে রিয়েলিটি। আপনি না চাইলে না মানতে পারেন, এটা হচ্ছে ট্রেন্ড আপনার গরিলাদের চাইতে, মানে কোকো নামে একটা গরিলা আছে যার আইকিউ এর চাইতে বেশি।
সো এদের যে আইকিউ লেভেলটা, আপনি নির্দ্বিধায় এই আইকিউ লেভেলটার একটা পরীক্ষা নিতে পারেন। ক্রিকেটিং আইকিউ, ক্রিকেট দিয়েই এটার বিবেচনা হবে, অন্য কিছু না, অন্য কোনো পাজল সলভ এরকম কোনো কিছু না। তাতে আপনি বুঝতে পারবেন যে এদের মেন্টাল স্টেটটা আসলে কোন জায়গায় আছে। এদের মেন্টাল স্টেটের কথা বলছি, একই সাথে তো সুপার ওভারের আগে যদি আমরা লাস্ট 2 ওভারকে দেখি, সাকলাইন এবং রিপন মন্ডল যে কাজটা করেছেন, আমরা তো ম্যাচটা তার আগে হেরে গেছি 9 উইকেট, একটা উইকেট পড়ে গেলেই তো আসলে ক্লোজ, তখন তো সুপার ওভারের কোনো দরকারই নেই। সেই জায়গা থেকে এরকম প্রেশার সিচুয়েশনে তারা দুজন যেভাবে আসলে টেনে নিয়ে গেছেন, মানে শেষ নিঃশ্বাস পর্যন্ত যে ট্রাই করা সেটা করেছেন, সেটাও তো আসলে আমরা ভুলে যেতে পারবো না। না দেখেন, একটা ব্যাপার হচ্ছে কি যে 125 চেস করতে গিয়ে আপনার 10 আর 11 নম্বর ব্যাটসম্যান উইকেটে কেন আসবে? আপনি অল ইম্পর্টেন্ট ক্রাঞ্চ ফাইনালে জাহাত আপনাকে কেন ড্রপ করবেন? মাইদুল ইসলাম অঙ্কন কবে কোথায় 3 নম্বরে ব্যাট করেছেন? মৃত্যুঞ্জয় চৌধুরীকে আপনি কোন কোটায় নিয়েছেন? ব্যাটসম্যান, বোলার, অলরাউন্ডার। বোলার হইলে বা অলরাউন্ডার হইলে 1 ওভার কেন বল করলো না? ব্যাটসম্যান হইলে কেন 7 নম্বরে নামলো? এই প্রশ্নগুলো আমি তুলতে পারি। আপনি ভারত যে ভুলটা করেছিল বাংলাদেশের, সূর্যবংশীকে ওপেনিং এ না নামিয়ে সুপার ওভারের সময়, বাংলাদেশ আপনি আপনার 10 নম্বর ব্যাটসম্যানকে সুপার ওভারের সময় পাওয়ার হিটার হিসেবে নামাচ্ছেন। এই হচ্ছে আপনার পাওয়ার হিটিং এর থট প্রসেস। এটা কি নতুন বল পুরনো বলার, যেমন বৈভব সূর্যবংশীকে কেন নামানো হয়নি? তাদের ক্যাপ্টেন জিতেশ শর্মা তিনি আসলে বলার চেষ্টা করেছেন একটা বলের হিসেবে। আপনি সেটা মেনেছেন? মানুষ কি সেটা মেনেছে? মানে বিষয়টা হচ্ছে কি যে আপনি যখন অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে যাবেন, স্পেশালি এই ধরনের ফাইনাল ম্যাচে, আপনার ডাউনফল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। পাকিস্তান এক্স্যাক্টলি সেম ব্লান্ডারটা করেছে। টানা 4 ম্যাচে যারা যে ধরনের 1 2 3 4 ব্যাটিং এ খেলিয়েছে, ফাইনালে এসে উল্টোপাল্টা করেছে। এবং প্রথম রান আউটটা মিসকমিউনিকেশনের যে ব্যাপারটা, একজনের সঙ্গে আরেকজনের ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের যে ঘাটতিটা, ওই রান আউটে এটা প্রকট ছিল। পাকিস্তান মানে কপাল ভালো, তারা ম্যাচটা জিতে গিয়েছে। পাকিস্তান যত বড় নির্বুদ্ধিতার বা নির্বোধের পরিচয় দিয়েছে, বাংলাদেশের ক্রিকেটাররা তার চেয়ে বেশি নির্বোধের পরিচয় দিয়েছে। অর্থাৎ কে বেশি নির্বোধ, এটা নিয়ে এত তর্ক করতে পারেন। এটা আমরা লাস্ট ম্যাচটাতেও দেখেছি, বাংলাদেশ ভারত যে ম্যাচটা ছিল সেখানেও আমরা দেখেছি, মানে কেউ জিততে চাইছে না, তারপর একজনকে জিতেই দেওয়া হলো। গতকালও এরকম আর কি। অঙ্কন, মাহিদুল ইসলাম অঙ্কনের কথা আপনি বলেই ফেলেছেন। তিনি ওয়ানডে খেলেছেন, টেস্ট খেলেছেন, তিনি গতকাল টি-20তেও ডাক পেয়ে গেছেন। কোন পারফরম্যান্স, কিভাবে? আমি একটা ছোট প্রশ্ন করি, আপনাকে প্রশ্ন করব। আপনি যদি রিসেন্ট টাইমে দেখেন যে ওয়ানডে টিম বা ওয়ানডে নাই, যেহেতু ওয়ানডে খেলা, তারপরে বলছি লিটন দাস ওয়ানডে দলে চলে আসেন, আপনি কি অবাক হবেন? অবাক হবেন না। কিন্তু আপনি ট্র্যাক রেকর্ড ফলো করেন, দেখবেন যে লিটনের সবশেষ ওয়ানডে ইনিংসগুলো হচ্ছে 6-4-0-0-2-1 এরকম রান। সো বাংলাদেশের ন্যাশনাল টিমে আসতে হলে আপনার কোনো কিছু করতে হবে না। আপনি যে যুক্তিতে শামীম পাটোয়ারিকে বাদ দিয়েছেন, খারাপ খেলেছে বাদ দিয়েছেন, সবশেষ 10 ম্যাচের মতো 4টা না 5টা সিঙ্গেল ডিজিট স্কোর, 3টা 4টা শূন্য, অ্যাবসলিউটলি ফাইন, বাদ দিয়েছেন। জাকির আলী কি কারণে টিকে গেল? যে কারণে শামীম পাটোয়ারি বাদ সাইফুদ্দিন আবার ফিরলেন যে, আমি ওইটাই বলছি, যে কারণে শামীম পাটোয়ারি বাদ গিয়েছেন, একই কারণে জাকির আলীর বাদ পড়া উচিত ছিল। যে কারণে নাইম শেখকে আপনারা বাংলাদেশ টিম থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন, ঠিক একই কারণে জাকির আলী অনেককেও দূর দূর করে তাড়ানো উচিত ছিল। যতটা বাজে নাইম শেখ ব্যাট করতেন, আমি কিন্তু রান করার কথা বলছি না, ব্যাটিং এর ধরন, কিছু পারে না, দেখে মনে হয় কিছু পারে না। জাকির আলীর ব্যাটিং এর গত কিছু ম্যাচে দেখে মনে হয়েছে সে আসলে কিছু পারে না, তাকে কিন্তু আপনারা রেখে দিয়েছেন। সো জিনিসটা হচ্ছে যে ন্যাশনাল টিমে কে কখন কোন যুক্তিতে আসছে, এটা হচ্ছে নির্বাচক মণ্ডলী ভালো করতে হবে। এবং গাজী আশরাফ লিপু আনফরচুনেটলি বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন, কিন্তু উনি আসলে বর্তমান যুগের ক্রিকেটটার সঙ্গে সিলেক্টর বা চিফ সিলেক্টর রোল প্লে করার জন্য যথেষ্ট যোগ্য কিনা, এটা নিয়ে আমার এখন সিরিয়াস ডাউট আছে, সিরিয়াস রকমের ডাউট আছে। এবং দেখবেন উনি প্রেস কনফারেন্স এড়িয়ে চলেন, কিংবা কোন রকম বা বললেও উনি কিছু একটা ভুল বলে ফেলেন, পরে সরি বলতে হয়। এবং উনি দল ঘোষণার পর নরমালি উনি প্রেস কনফারেন্স কিন্তু অ্যাটেন্ড করেন না, প্রেস কনফারেন্স মানে করে দলটা ঘোষণা করেন না। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে যে প্রশ্নগুলো তৈরি হবে, উনি নিজেও খুব ভালো জানেন ওগুলোর উত্তর দেওয়ার মতো ইন্টেলিজেন্স প্রবাবলি ওনার নাই, যুক্তিও নাই, তথ্যও নাই। তাহলে আপনি কেন প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করবেন? তো মানে গাজী আশরাফ লিপুর সময় আমরা তো বিভিন্ন সময় অনেককেই দেখেছি যে আপনার মিনহাজুল আবেদিন নান্নু বা তার নির্বাচক কমিটিকে নিয়ে অনেক গালমন্দ, অনেক কথা হয়েছে। মিনহাজুল আবেদিন নান্নুর নির্বাচক কমিটি যদি 10-এর মধ্যে 5 পায়, গাজী আশরাফ লিপু পাবে 10-এর মধ্যে 2। মানে একেবারে আসলে আপনি বলছিলেন যে জাতীয় দলে ডাক পাওয়ার জন্য বিশেষ কিছু করার লাগে না, তাহলে তো আমরা ধরে নিতে পারি রিপন মন্ডল এবার যে পারফরমেন্সটা করছে, মেইনলি যে টুর্নামেন্টটা খেললো সেটা তো আসলে ওইরকমই, যে বাংলাদেশের পাইপলাইনটাকে স্ট্রং করার জন্য, আর যে কোনো দলেরই পাইপলাইন, সেই জায়গা থেকে তো তাকেও ডাকা হতে পারতো, কারণ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ। দেখেন, রিপন মন্ডলকে বাংলাদেশ ক্রিকেট টিম বিভিন্ন লেভেল 19A HP ঘুরিয়ে ফিরে বিভিন্ন জায়গায় খেলিয়েছে। তো এই টুর্নামেন্টটা আমার মনে হয় বা এই
রাইজিং স্টার্স টুর্নামেন্টটা রিপনকে নতুন করে দেখার বা নতুন করে চেনার একটা মঞ্চ। এটার জন্য আপনার আমার নির্বাচকদের কোনো কৃতিত্ব নাই, কৃতিত্ব পুরোটাই রিপনের নিজের। তিনি যেভাবে একের পর এক ইয়র্ক করে গেছেন, লাস্ট ম্যাচটাতে আপনার যেভাবে টানা 8টা বল ইয়র্ক করেন ইনক্লুডিং সুপার ওভারের ফার্স্ট 2 বলস, এটা আমার মনে হয় যে বাংলাদেশের এই মুহূর্তে টপ বোলার যারা আছেন, মুস্তাফিজ, তাসকিন, শরীফুল, নাহিদ রানা, ইউ নেম এনিওয়ান, তাদেরও এই সামর্থ্যটা নাই বা তারা ওই সাহসটা দেখাবেন না। আমি তার লেভেলে তার জায়গা থেকে বলছি। সো এই টুর্নামেন্টটা যে গেল, এখানে অন্যতম প্রাপ্তি বলতে পারেন আপনি রিপনের বোলিং, একই সঙ্গে হচ্ছে রাকিবুল। আমি পার্সোনালি ফিল করি যে বাংলাদেশের হোয়াইট বল ক্রিকেটে এই মুহূর্তে যারা সবচেয়ে ভালো প্রসপেক্ট ডমিনেট করতে পারেন, জানদার প্লেয়ার, রাকিবুল জানদার প্লেয়ার। তার আমার মনে, সে খারাপ করতে পারে কিন্তু ওই যে কিছু একটা করে ফেলবো ওই সাহসটা আছে, ওই গাটসটা আছে। তারপর হচ্ছে মেহরাব অহিন, ট্রিকি প্লেয়ার, হি ক্যান, মানে তাকে আপনি অলরাউন্ডার হিসেবে ট্রিট করতে পারেন। তার ব্যাটিংয়ে অনেকেই বলে যে অনেক বেশি সুইচ ইট খেলে, এটা ওইটা, তার ন্যাচারাল ব্যাটিংটা এটা যদি ইফেক্টিভ হয় লেট হিম ডু ইট। আর মন্দের ভালো আমি বলবো হাবিবুর রহমান সোহান। বাংলাদেশের অনেক প্লেয়ার স্লটে বল পেয়েও ছক্কা মারতে পারে না, ফুল টাচ বল পেয়েও হাতে তুলে দেয়। সোহান অ্যাটলিস্ট অফ সাইডে খুব বাজে হলেও, জাকেটদের মতো বাজে হলেও তার স্লটে যদি বল পড়ে যায় অফ মিডল কিংবা লেগ সাইড বাদ দিয়ে দিচ্ছি আমি, সে একটা টেনে ছক্কাটা মারতে পারে। নইলে আপনি এরকম একটা টুর্নামেন্টের সেকেন্ড মানে মোস্ট 6 গেটার হইতে পারেন না, তো সে ছক্কা মারতে পারে। এগুলো হচ্ছে মোটা দাগে। আর সাকলানের কথা যদি বলি, সাকলাইন আপনার স্লোয়ারটা বেশ ভালো ভ্যারিয়েশন আছে, কিন্তু তার ফিটনেস, তার অন্যান্য থট প্রসেস, এগুলো নিয়ে আরো অনেক কাজ করতে হবে। কিন্তু মানে ওভারঅল যদি আপনি বাংলাদেশের স্ট্রাকচারের মধ্যে দিয়ে মানে বের হয়ে আসা ক্রিকেটারদের কথা বলেন, এই যে মাইদুল ইসলাম অঙ্কনের কথা বলেন, ইয়াসির আলী রাব্বিকে নিয়ে কথা হচ্ছিল ন্যাশনাল টিমে আসতে পারেন, বা এদের ন্যাশনাল টিমে আসা উচিত না, আসলেই উচিত না। আপনার গেম সেন্স নাই, গেম অ্যাওয়ারনেস নাই, আপনি ন্যাশনাল টিমে এসে কি করবেন? আগে যা ছিল তাই হইতো। সো একটা সময় গিয়ে যখন আপনার বলতে হবে ভাই জাকির আলী ভালো ছিল, আপনি বুঝে নেন মানে একটা মানুষ বলতেছে ভাই জাকির আলী ভালো ছিল, তাহলে জাকিরের পরে গুলো কতটুকু খারাপ। নিশ্চয়ই। আমরা লাস্ট টি-20 সিরিজ যেটা খেলেছি ওয়েস্ট ইন্ডিজের সাথে, সেটা আমাদেরই ঘরের মাঠে আমরা হোয়াইট ওয়াশ হয়েছি। সেজন্যই কি আয়ারল্যান্ডের বিপক্ষে একেবারে মোটামুটি যতটা সম্ভব শক্তিশালী একটা দল দেওয়ার চেষ্টা করা এরকম? আমি কোনা এর আগে একটা কথা বারবার বলেছি যে বাংলাদেশ টিম জিম্বাবুয়েকে অস্ট্রেলিয়া মনে করে, এটার 5-6-7 বছর আগের কথা। এরা কখনো ঘরের মাঠে, এই যে বিশ্বকাপের আগে আপনার সবশেষ ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট মোস্ট লাইকলি যদি আর কোনো ট্রাই নেশন বা বাইলেটারাল না হয়, আপনার এটাই ছিল শেষ সুযোগ। আপনি জাকের, আপনি তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারি, এদের করতে দেখেছেন আপনি এরা কি করতে পারে, অ্যাবিলিটি কতটুকু, কোথায় গিয়ে ফেল করেছে, এটা তো আপনার মুখস্থ হয়ে যাওয়ার কথা এবিসিডির মতো। ওই জায়গাগুলোতে অ্যাটলিস্ট 2জন নতুন প্লেয়ার, মানে আই ডোন্ট ওয়ান্ট টু নেম এনিওয়ান, যে কাউকে আপনারা সুযোগ দিতে পারতেন পার্টিকুলার ওই জায়গাটাতে, যেহেতু মিডল অর্ডার কলাপস করছে আপনারা সেই সুযোগটা দিলেন না। অর্থাৎ যারা বাজে পারফরমেন্স করে দিনের পর দিন দলকে ডুবিয়েছে, আপনি আইডিয়ালি তাদের নিয়েই বিশ্বকাপ খেলতে যাচ্ছেন, তাদের নিয়েই এইটাই বিশ্বকাপ দল আপনি ধরে নেন। এখানে হয়তো 1-2টা চেঞ্জ হবে, তাসকিন হয়তো আসবে, সর্বোচ্চ 2টা। আইডেন্টিক্যালি এই যে জাকের যদি আয়ারল্যান্ডের সঙ্গে একটা দুর্দান্ত ইনিংস খেলে ফেলে, আপনি ধরে নেবেন সে ভালো প্লেয়ার, ব্যাপারটা তো তার না, সে তো দিনের পর দিন খারাপ করেছে। সেম গোস টু মাইদুল অঙ্কন, সেম গোস টু তাওহিদ হৃদয়, সেম গোস টু নুরুল হাসান সোহান, আর ওদিকে শামীম পাটোয়ারি তো বাদই পড়েছেন। অর্থাৎ এরা যদি আন্ডার পারফর্মার হয় আয়ারল্যান্ডের বিপক্ষে, অর্থাৎ আপনি একটা আন্ডার পারফর্মার, আনপ্রিপেয়ার্ড, মেন্টালি ইমব্যালেন্স অবস্থায় থাকা একটা টিম নিয়ে বিশ্বকাপের মতো ইভেন্টে তামাশা করতে, কিন্তু এটাই তো আমাদের দল, এটাই আমাদের দল। কিন্তু এই সুযোগটা নেওয়া উচিত ছিল, এই সুযোগটা ডেফিনেটলি নেওয়া উচিত ছিল। মুস্তাফিজ আয়ারল্যান্ড সিরিজ না খেলে মুস্তাফিজের ক্যারিয়ারে কি যায় আসে? সেটাই তো। আয়ারল্যান্ড সিরিজে মুস্তাফিজ যদি না থাকে, বা তাকে পরীক্ষা দেওয়ার কি আছে? তার আয়ারল্যান্ডের বিপক্ষে যদি মুস্তাফিজের পরীক্ষা দিতে হয় বাংলাদেশে, মানে বাংলাদেশের উইকেটে, এইটা ভাই বাংলাদেশ ক্রিকেটের জন্য ডিসগ্রেস। আপনি শরীফুলকে বাজিয়ে দেখবেন এই জায়গাটাতে, শরীফুল বাবা তুই 3 ম্যাচ খেলবি, মুস্তাফিজের রোলটা তুই প্লে করবি, যেটা লেফট আর্মার সিমার। সো এই চ্যালেঞ্জটা লিপু সাহেবরা নিতে সাহস পান না কেন? ওই যে ক্রিকেটিং আইকিউ, ক্রিকেটারদের যেমন কম বলে আমি বলছি বেশিরভাগ ক্রিকেটারের, সো বাংলাদেশের যারা ম্যানেজমেন্ট লেভেলে আছেন তাদের ক্রিকেটিং আইকিউ লেভেলটা কোথায়, এটা নিয়ে একটা আমার মনে হয় যে এক্সিবিশন হওয়া উচিত, পরীক্ষা দেওয়া উচিত, এবং বিশেষজ্ঞ দিয়ে এদের আইকিউ টেস্ট করানো উচিত।
আপনি তো এর আগে একবার আমার সাথে বলেছিলেন যে বাংলাদেশে ক্রিকেটাররা যেমন সেই দেশের সমর্থকরাও তেমন, মানে আমরা সবাই একই রকম বলি। যারা সাংবাদিক ছিলাম আমরা ওই রকমই ছিলাম, আপনিও তাই, সবাই তাই। একেবারে সেজন্যই আমরা আসলে এরকম, মানে আমরা যেমন ডিজার্ভ করি সেরকমই আসলে আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি। দেখা যাক, তারপরে আমাদের নিশ্চয়ই এখানেও প্রত্যাশা আয়ারল্যান্ডের বিপক্ষে 3-0তেই জিতবো, তাদেরকে হোয়াইট ওয়াশ করবো। বিশ্বকাপের আগে আমরা জোরে সোরে একটা ভালো প্রিপারেশন নিয়ে বিশ্বকাপে যাব, সেটাই নিশ্চয়ই আমাদের টার্গেট। দেব চৌধুরী, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যুক্ত থাকার জন্য।